নমস্কার বন্ধুরা, সুপ্রাচীন কাল থেকে একটা কথা খুব প্রচলিত, ডাক্তারবাবুর কাছে গেলে ঔষধ পথ্য এগুলো দিয়ে ভরাবেন। তা ঔষধ তো বুঝলাম, পথ্যটা কি? পথ্য মানে কি শুধুই খাবারের রেস্ট্রিকশন, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, ওটা করবেন না? না, এই পথ্যতে আমরা অনেক সময় বলি একটু হাঁটবেন, এই ব্যায়াম করবেন, ওই ব্যায়াম করবেন। এই পথ্যের মধ্যে সবচেয়ে যে উপকারী জিনিসটা হাঁটা, যেটা কিনা আপনার ওজন কমাবে, আপনার হার্টের ফাংশন ভালো রাখবে, আপনার ক্যালোরি পোড়াবে, আপনার সার্বিকভাবে সর্বাঙ্গীন একটা এক্সারসাইজ হবে। সুপ্রাচীনকাল থেকে এই আধুনিক কাল অবধি হাঁটার গুরুত্ব কিন্তু একই রকম। তবে রুগীদের ওই যে বললাম একটু হাঁটবেন, একটু চলবেন, এটা বললে বড় বিরক্ত বোধ করে, অনেকেই ভাবে যে ধর এক গেলেই শুধু বলবে হাঁটবেন, এই করবেন। তা এই হাঁটাটা যেন, এই উপকারী হাঁটাটা যেন মনোটমি না হয়ে যায়, একঘেয়ে না লাগে। আজকে এই পর্বে আপনাদের 7 রকম ভাবে হাঁটার পদ্ধতি শেখাবো, সাথে আমি নিজেও হাঁটবো, হেঁটে দেখাবো। এবং এই 7 দিন 7 রকম ভাবে হাঁটলে কতটুকু উপকার হতে পারে, বা কোন টাইপের হাঁটা কোন রোগে বেশি উপকার, এইটা বোঝানোর জন্য এই ভিডিওটা। তাই অনুরোধ করব একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, অনেক নতুন তথ্য পাবেন। নমস্কার, এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে চলুন, আপনাদের তো বলেছি আপনারা আমার সাথে হাঁটবেন, আমিও হাঁটবো, আপনারাও হাঁটবেন, আপনাদের হাঁটাটা দেখাবো। তাহলে তো আর এটা স্টুডিওতে হবে না, আপনারা তাহলে আমার সাথে গ্রাউন্ডে চলুন, একদম গ্রাউন্ডে আপনাদের সাথে আমার দেখা হবে। তাহলে আপনাদের যেমন বলেছিলাম যে হাঁটা 7 দিন 7 রকম ভাবে হাঁটবেন, তাহলে হাঁটাটা একঘেয়ে লাগবে না, আরেকটা নতুন এক্সপেরিমেন্ট হবে এবং আপনারাও হাঁটাটা উপভোগ করবেন। তাহলে 7 দিন যে 7 ভাবে হাঁটবেন, এই 7 ভাবে হাঁটাটা কিরকম? নাম্বার 1, নর্মাল যে আমরা হাঁটি তার থেকে একটু জোরে, ব্রিক্স ওয়াকিং। নাম্বার 2, রিভার্স ওয়াকিং, পেছনের দিকে হাঁটা বা রেট্রো ওয়াকিং। নাম্বার 3, ফিগার 8। দেখুন এখানে একটা ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো পড়েছি, পরে বলছি কি এটার ইম্পর্টেন্স। ফিগার 8 ওয়াকিং। নাম্বার 4 হলো রেস ওয়াকিং। আগে যে 1 নম্বরে ব্রিক্স ওয়াকিং বলেছিলাম, তার থেকে সামান্য জোরে হাঁটা, যেন সেটা দৌড়ের পর্যায়ে ঠিক আগের অবস্থা। তাহলে হলো রেস ওয়াকিং 4 নম্বর। 5 নম্বর হলো নর্ডিক ওয়াকিং, এটা আপনাদের বলো বুঝিয়ে পড়ে। 6 নম্বর হলো ইনক্লাইন ওয়াকিং, মানে কোনো, যেমন ধরুন পাহাড়ে উঠছেন ওরকম ঢালবে, বা প্ল্যাটফর্মে উঠছেন ওরকম ঢালবে, রিভার্স টু গ্র্যাভিটেশন উঠতে হবে। আর 7 নম্বর হলো ওয়েট ওয়াকিং উইথ ওয়েট। তাহলে এবার এই 7টা হাঁটা কিভাবে প্র্যাকটিস করবেন চলুন সেটা আমরা দেখাই। নাম্বার 1 হলো ব্রিক্স ওয়াকিং। ব্রিক্স ওয়াকিংটা কিচ্ছু না, আপনি যে হেলে দুলে হাঁটছেন সকালে বা রাত্রে, তার থেকে একটু জোরে, আর হাতটা আপনার শরীরের পাশে যেন দোলে, এই হাঁটা যাতে শরীরের পাশে দোলে, তাহলে আপনার লাংসের ব্যায়াম হবে, আপনার কার্ডিয়াক আউটপুট, হার্টের পাম্প করার ক্ষমতা বাড়বে। হাত দুটো দুলছে, শুধু পায়ের বা হাঁটার ব্যায়াম হচ্ছে না, আপনার হাতেরও কিন্তু ব্যায়াম হচ্ছে এতে। তাহলে টোটাল একটা আপনার ব্যালেন্স, আপনার শারীরিক সক্ষমতা, আপনার হৃৎপিণ্ডের কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া, এবং পায়ের ও সাথে হাতেরও ব্যায়াম হচ্ছে। নাম্বার 2 হলো রিভার্স ওয়াকিং বা রেট্রো ওয়াকিং। এটা কি? হাঁটার সময় তো আমরা সামনের দিকে হাঁটি, এটা হচ্ছে ধরুন সামনের দিকে যে এরকম ভাবে হাঁটছেন, এক্ষেত্রে হাঁটাটা হবে আপনার পেছন দিকে। এই হাঁটলেন, এই পেছন দিকে হাঁটবেন, এইভাবে পেছন দিকে হাঁটবেন, কোনো পার্কে বা ছাদে বা বিস্তীর্ণ খালি জায়গায়, গার্ডেনের মধ্যে করতে পারেন। এটার দুটো সুবিধে, একটা হচ্ছে আপনার খুব সুন্দর মস্তিষ্কের সাথে ব্যালেন্সটা বাড়বে, আপনার হাঁটার যে মাসেলগুলো তার সাথে মস্তিষ্কের কোঅর্ডিনেশন বাড়বে। কারণ যখন আপনি সামনে হাঁটছেন, আপনি যতটা নিশ্চিন্তে হাঁটছেন, পেছন দিকে হাঁটার সময় কিন্তু আপনার মাইন্ড খুব সতর্ক থাকতে হবে, পেছনে গর্তে না পড়ে যান, পিছল খেয়ে না পড়ে যান, সেজন্য মাথাকেও কিন্তু সন্তুলিত থাকতে হবে। এবং সাথে আপনার এখানে এই হ্যামস্ট্রিং মাসেল এবং কাফ মাসেলগুলো খুব স্ট্রেংথ পাবে, কারণ পেছন দিকে হাঁটলে, এইবার দেখুন সামনের দিকে যখন আপনি হাঁটছেন, ধরুন এই ডিস্টেন্স আর ওই ডিস্টেন্সের মধ্যে পা হয়, আমি দেখাচ্ছি। সামনের দিকে যত পা হাঁটবেন, যেমন সামনের দিকে 10 পা হাঁটলে, পেছন দিকে যখন সেটা হাঁটবেন, একই দূরত্ব অতিক্রম করতে
আপনার পাকে অন্তত 17 থেকে 20 পা হাঁটতে হবে। মানে একই দূরত্ব সামনের দিকে গেলে যত হাঁটতে হয়, পেছন দিকে আসলে মাসেলকে বেশি ওয়ার্ক করতে হয়, ক্যালোরি বেশি বার্ন হয়, হ্যামস্ট্রিং ও কাফ মাসেলের জোর বাড়ে, কোমর সব যখন সামনের দিকে হাঁটবেন শরীর সাধারণত এরকম ঝুঁকে থাকে, কিন্তু যখন পেছন দিকে হাঁটে দেখবেন মানুষ এরকম সোজা হয়ে হাঁটে, যার ফলে কোমরের স্পাইনাল কর্ডের ব্যথা থাকলে সেটা কমে। সর্বোপরি মস্তিষ্ককেও কাজ করতে হয় হাঁটার সাথে, কারণ মস্তিষ্ক এই হাঁটার কোঅর্ডিনেশনটা বজায় রাখে। এবার দেখুন একটা নির্দিষ্ট দূরত্ব আমি সামনে হেঁটে দেখাচ্ছি, তারপরে পেছনে হেঁটে দেখাবো। দেখবেন পেছনে হাঁটলে সেম ডিস্টেন্স অনেক বেশি হাঁটতে হয়। খেয়াল করুন এই দুটো ডিস্টেন্সের মাঝে আমি হাঁটছি। এই এখান থেকে স্টার্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9, ধরুন 9 পা। এবার এই ডিস্টেন্সটা আমি পেছন দিকে যাবো। দেখুন, কারণ পেছন দিকে বড় বড় পা ফেলতে পারবো না, কারণ পড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য পা নিজে থেকেই ছোট হবে। তাই একই দূরত্ব কিন্তু অনেক বেশি ডিস্টেন্স হাঁটতে হবে। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে সামনের দিকে যখন যাচ্ছিলাম 9 পা, পেছনের দিকে সেটাই হয়ে গেল 14 পা। এটা হলো রিভার্স ওয়াকিং। 3 নম্বর হলো ফিগার 8 ওয়াকিং। এটা কিরকম? এই দেখুন আমরা এখানে একটা বাংলার 4 বা ইংরেজির 8 এর মতো একটা ফিগার বানিয়েছি। আপনি যখন হাঁটবেন, ধরুন এইটা আমার স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে আমি হাঁটা আরম্ভ করব। এই 8টাকে ধরে ধরে আমি হাঁটবো, এই 8টাকে ধরে ধরে হাঁটছি। দেখুন এসে আমার স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, এই শেষ হলো। আবার এখান থেকে ফার্স্টে গেলাম এদিক দিয়ে, এবার যাবো এদিক দিয়ে। এই হাঁটাটায় কি হবে, আপনি শুধু হাঁটছেন তা না, কনস্ট্যান্ট আপনার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, যার ফলে আপনার কোর স্টেবিলিটি মাসল এবং হ্যামস্ট্রিং ও কাফ মাসল কিন্তু দারুণ কোঅর্ডিনেশনে থাকবে, মস্তিষ্ক কোঅর্ডিনেশনে থাকবে, কারণ অনবরত আপনার দিক চেঞ্জ হচ্ছে, অনবরত আপনার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। বডিকে তার ভারসাম্য রেখে কিন্তু গাড়ি চালানো শেখার সময় যেমন ব্যালেন্স প্র্যাকটিস করতে হয়, সেই ব্যালেন্সে হাঁটতে হবে। অনেক সময় স্ট্রোকের পর বা অনেক সময় কোনো কারণে যাদের গেট প্রবলেম হচ্ছে, পার্কিনসন ডিজিজ, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, তারা যদি ওপর একটা নির্দিষ্ট সেফ জায়গায় এই ফিগার 8 হাঁটাটা প্র্যাকটিস করেন, তাহলেও কিন্তু খুব ভালো কাজ হবে। আচ্ছা, এরপরে হলো যেটা হলো নর্ডিক ওয়াকিং। নর্ডিক ওয়াকিংটা এইরকম। এক্ষেত্রে হাঁটার সময় দু হাতে দুটি লাঠি বা শক্ত কিছু ডান্ডা নিতে হবে, দুটোর মাপ যেন সমান হয়। এই পায়ের সাথে আপনার হাতে ধরা এই লাঠি দুটি দিয়ে ঠিক এই যে এই ভদ্রলোক হাঁটছেন, এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে হয় কি, পায়ের সাথেও এই যে ভারী লাঠি দুটো হাতে নেওয়ায় আপনার শোল্ডার, আপনার আর্মস, আপার বডিরও একটা ভালো এক্সারসাইজ হয়, এবং তলার পোর্শনের সাথে সাথে আপার বডিরও খুব ভালো স্ট্রেংথ আসে, ওয়ার্কআউট হয় এবং স্টেবিলিটি বজায় থাকে, এবং ক্যালোরি বার্নিংও খুব ভালো হয়। যাদের জয়েন্ট পেন আছে তারাও কিন্তু এই ধরনের হাঁটার সাহায্য নিতে পারেন। এবার হলো আমাদের ফিফথ, যেটা আমরা আগে নর্ডিক বললাম, এরপরে বলবো রেস ওয়াকিং। রেস ওয়াকিংটা কি নর্মাল ওয়াকিং, যে বিগস ওয়াকিং তার মতোই, তার থেকে একটু স্পিডে হাঁটবেন। হাঁটাটা যেন হাঁটা এবং দৌড়ের একটা স্টার্টিং এর পর্যায়ে যায়। হাঁটাটা এরকম, যাকে বলে বাংলায় হনহনিয়ে হাঁটা। এইটা হচ্ছে ব্রিক্স ওয়াকিং। জাস্ট আপনি এরপরেই তো দৌড়, এরপরেই তো এরকম দৌড়াবেন। অতএব এই দৌড়ের ঠিক আগে ন্যাচারালি এটাই কি, হ্যামস্ট্রিং মাসল, গ্লুটিয়াল মাসলের ক্ষমতা বাড়লো, হৃৎপিণ্ড বেশি পাম্প করবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, হৃৎপিণ্ডের ক্ষমতা বাড়বে, খুব দুর্দান্ত গ্লুকোজ কন্ট্রোল হবে, আপনার মধ্যে চনমনে ভাব, ভালো লাগার হরমোন সেরোটোনিন, এগুলোর ক্ষরণ বাড়বে, মাসলের ব্যায়াম হবে, সার্বিকভাবে পুরো বডিটার মধ্যে একটা আপনি উৎফুল্ল বোধ করবেন। তাহলে এটা হলো ব্রিক্স ওয়াকিং। এরপর যেটা হলো, এটা হচ্ছে ইনক্লাইন ওয়াকিং। এইটা অনেকটা এই রকম। 6 নম্বর যে প্রসিডিওরটা আপনাদের বলেছিলাম, দ্যাট ইজ ইনক্লাইন ওয়াকিং। সেটা কিরকম, এইরকম একটা সারফেস আপনাদের লাগবে, মানে ইনক্লাইন কিছুটা এরকম ধীরে ধীরে ওপর হয়েছে বা ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমেছে, এই অনুযায়ী আপনাদের এইরকম ভাবে হাঁটতে হবে। এই হেঁটে ওপরে গেলেন, আবার ইনক্লাইন সারফেস থেকে, আমরা যেহেতু একটা রেলওয়ে প্ল্যাটফর্মে ট্র্যাকে এসেছি, এরকম জায়গা তো প্ল্যাটফর্ম ছাড়া পাওয়া মুশকিল, সেই জন্য এই ইনক্লাইন ওয়াকিং। এতে কি হবে, আপনি যে এই যে উঠছেন, এটা সমতলের থেকে একটু বেশি কষ্টসাধ্য। যেমন আমরা পাহাড়ে চড়ি বা আমরা সিঁড়ি বেয়ে ওঠানামা করি, এতে কি হয়, আমি গ্র্যাভিটেশন যে
পৃথিবীর মাধ্যাকর্ষণ গ্র্যাভিটেশনের অপোজিটে উঠছি, যার ফলে আমার পায়ের সমস্ত মাসেলগুলো, হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেল, কোমরের মাসেলগুলোকে যা সমতলে হাঁটলে যতটুকু এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে বা যতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তি এখানে ক্ষয় হচ্ছে, যার ফলে এই মাসেলগুলোরও খুব স্ট্রেনথেন হয় এবং আপনার হাঁটার যে কার্ডিয়াক আউটপুট বাড়ে, হ্যাঁ, হাঁটার যে উপকারগুলো, আপনার ক্যালোরি বার্ন হওয়া, এগুলো কিন্তু আপনি ভরপুর পাবেন। তবে এই রকম একটা ইনক্লাইন সারফেস আপনার লাগবে, এতে হাঁটলে সমতলের থেকেও অনেকটা বেশি উপকার পাবেন। এবং ব্যালেন্স, বয়সকালে যে ব্যালেন্সের গোলমাল হয়, এই ব্যালেন্সটারও খুব সুন্দর কোঅর্ডিনেশন হয়। আগে 6 নম্বরে বললাম ইনক্লাইন ওয়াকিং, এটা লাস্ট। 7 নম্বর হচ্ছে ওয়াকিং উইথ ওয়েটস। এরকম 2 কিলো বা 2.5 কিলোর হাতে ডাম্বেল নেবেন, যা সম্ভব। ডাম্বেল না পারলে বাড়িতে কোনো একটা সংসাধন কিছু একটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার হাঁটাটা হবে উইথ ওয়েটস। এতে হবে কি, আপনার এখানে যে বাইসেপস, ট্রাইসেপস, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলোরও ব্যায়াম হবে, শরীরের আপার পার্টেরও খুব ভালো ব্যায়াম হবে, ভালো ওজন কমবে, আর সাথে পায়ের ব্যায়াম হবে এবং হাঁটাটাও এনজয় করবেন। কিরকম হাঁটবেন? এইরকম ভাবে। এই ওয়েট উইথ ওয়াকিং উইথ ওয়েট, এইভাবে হাঁটতে হবে আপনাকে। এই অতএব 7 দিনে 7 ভাবে হাঁটুন, হাঁটাটাকে এনজয় করুন, মনোটমই না হয়। রোজ একভাবে যদি আপনাকে চিকেন বিরিয়ানি দেয় আপনার ভাল লাগবে না, মাঝে মাঝে ডাল ভাত খেতে হবে, মাঝে মাঝে মাছ ভাত খেতে হবে। অতএব খাবারে যেমন আমরা মনোটমি পছন্দ করি না, ব্যায়ামের মধ্যেও বৈচিত্র্য আনুন, তাহলে সেটা আপনার পরম বন্ধু হয়ে উঠবে। এই হচ্ছে আমাদের 7 দিন। সোমবার একরকম হাঁটুন, মঙ্গলবার একরকম হাঁটুন, বুধবার একরকম হাঁটুন, বৃহস্পতিবার একরকম হাঁটুন, শুক্রবার একরকম, শনিবার একরকম, রবিবার একরকম। অতএব হাঁটাটা আপনারা প্রাণ ভরে এনজয় করুন। তাহলে এতক্ষণ তো বললাম হাঁটার উপকারিতা, 7 দিন কিভাবে কোনভাবে হাঁটবেন, কোনভাবে হাঁটা কোন রোগে উপকারী, এগুলো বুঝিয়ে বলেছি। এবার বলে দিই কোন কোন কন্ডিশনে কিন্তু হাঁটবেন না, এগুলো একটু মাথায় রাখবেন। এবার আমার কথা শুনে উত্তেজিত হয়ে হাঁটা আরম্ভ করলেন, পড়ে গেলেন, একটা বিভ্রান্তিকর ব্যাপার হলো, সেটা যেন না হয় বা সেটা কাম্যও নয়। নাম্বার 1, যাদের হাঁটুতে তীব্র ব্যথা, অস্টিওআর্থারাইটিস, গ্রস অস্টিওআর্থারাইটিস, তারা বেশি হাঁটবেন না। হাঁটলেও নি ক্যাপ পরে নর্ডিক ওয়াকিং, যেটা বলেছি, লাঠির সাহায্যে ভর দিয়ে পাটা টেনে নেওয়া, এই হাঁটাটা প্র্যাকটিস করতে পারেন। যাদের তীব্র হাঁপানির ব্যাপার আছে, ওই ইনক্লাইন অবস্থায় গেলে বা বেশি হাঁটলে হাঁপ ধরে, তারাও হাঁটাটা অ্যাভয়েড করুন। এছাড়া যাদের গেট প্রবলেম, ব্যালেন্সিং প্রবলেম আছে, পার্কিনসন ডিজিজ বা পোস্ট স্ট্রোক, একটা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, অতিরিক্ত শরীর কাঁপছে, পড়ে যেতে পারেন, ভারসাম্যর অভাব হচ্ছে, তারাও দয়া করে হাঁটবেন না। এছাড়াও ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডিসিএম, হ্যাঁ, যাদের এগুলো আছে, যাদের আলট্রাসোনোগ্রাফিতে ইজেকশন ফ্র্যাকশন কম, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 40-এর নিচে, রিসেন্ট বাইপাস হয়েছে, রিসেন্ট আপনার পেসমেকার বসেছে, রিসেন্ট কোনো ভালভের, হার্টের ভালভের প্রতিস্থাপন কিছু হয়েছে, তারাও দয়া করে হাঁটতে যাবেন না। সর্বোপরি হাঁটার আগেও আপনি আপনার নিজের ফিজিশিয়ানের সাথে কথা বলবেন, কতক্ষণ হাঁটবেন, কোন টাইমে হাঁটবেন, কিভাবে হাঁটলে আপনার উপকার হবে, তিনি আপনাকে প্রপার গাইড করবেন। আশা করি সার্বিকভাবে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আর বললাম তো, ইনফরমেটিভ পেলে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হেলথ সম্বন্ধিত অনেক তথ্য পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটি নতুন ভিডিওতে আমাদের আবার শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।